আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আপনারা হয়তো হঠাৎ করে এই হেডলাইন এবং ব্যানারটা দেখে হয়তো চিন্তা করছে আমি এটা কি বলছি, কি আমেরিকা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় দেখতে চাই। এই কথা আমি কিভাবে বললাম, যেখানে আমরা এতদিন আমেরিকার ডিপ স্টেট, আমেরিকার একদম 14 গোষ্ঠী হালাল করে ফেলাইছি গালাগালি করতে করতে, এখন আবার হঠাৎ করে আমেরিকার কথা বলতেছি। এইটার কারণটা কি? এটা চিন্তা করতেছেন, ঠিক না ভাই? এই যে আপনাকে আপনাকে এই যে আপনি দেখতেছেন, আপনাকেই বলছি, চিন্তা করতেছেন তো এটা? ভাই, এটারই বলে জিও পলিটিক্স, এটাকেই বলে আন্তর্জাতিক রাজনীতি, এটাকেই বলে রাজনীতিতে আজকে আপনি শত্রু, কালকে আপনি আমার পরম মিত্র। এরই নাম রাজনীতি। আপনার একটা জিনিস খেয়াল করেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে কথা বলছেন, কিন্তু কোন মিডিয়াতে উনি কিন্তু এখন আর আমেরিকাকে দোষারোপ করা হচ্ছে না। অবশ্য আমেরিকাকে দোষারোপ করার মানে কি, এটা একটু বুঝতে হবে আগে ভাই। যে বলবেন যে ও আমেরিকাকে দোষারোপ, আমেরিকাকে দোষারোপ আমাদের জননেত্রী শেখ হাসিনা আমেরিকার দোষারোপ করেছিলেন কখন জানেন? বাইডন প্রশাসন যখন ছিলেন, এই ডিপ স্টেট বাইডন প্রশাসন যখন চাইছিলেন যে দেশের সমস্ত কিছু নিয়ে যেতে, তখন উনি চরম বিরোধিতা করেছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পরে কিছুদিন একটু হই হই রই রই গেল। ডোনাল্ড ট্রাম্প আসলে কিন্তু ওই যে বাইডেন প্রশাসনের একই নীতি সে আর গ্রহণ করেনি। আপনারা জানেন যে কিছুদিন আগে এই যে এই আপনার গোয়েন্দা উপদেষ্টা যে আমেরিকার, কি জানি নাম, এর নামটা ভুলে গেছি মহিলাটার, এই ইন্ডিয়ান বংশোদ্ভূত, সে বলছে যে আমরা ডিপ স্টেট পলিসি চালাবো না। আসলে শেখ হাসিনাকে উৎখাত করার পেছনে ছিল ডিপ স্টেটের পয়সা। ডিপ স্টেটটাই কিন্তু আমেরিকার না। ডিপ স্টেট একটা পলিসি মেকিং সংস্থার মতো বলতে পারেন, যাদের আমেরিকান গভর্নমেন্ট পয়সা দিয়া এক এক সময় এক এক কাজ করেছে, যখন যাকে যেখানে লাগাইতে হয়েছে সেটা ডিপ স্টেট দিয়া করাইছে তারা। এছাড়াও কিছু এনজিওর পয়সা, বিভিন্ন এনজিও যাদের স্বার্থ আছে, এই যে আপনার ডাক্তার ইউনূস কাকারও স্বার্থ ছিল, তিনিও পয়সা ঢালছেন ওখানে। এবং আপনার সবচেয়ে বড় কথা, জামাতের এক নেতা ইউরোপের, সে বলেছিল যে একই লবিস্ট ফার্মে তারা কথা বলছে যেটার পয়সা দিয়েছিল ইউনূস। ইউনূসের ধান্দা ছিল কি? গ্রামীণ ব্যাংকের এসব পয়সা করে এইসব। এবং এই ডিপ স্টেট সাথে জড়িত ছিল ক্লিন্টন পরিবার, যেটা কিনা আবার ইউনূস কাকার পুরা নুনুস। হিলারি ক্লিন্টনের সাথে যে আসলে ইউনূস কাকার কি কি আছে জানি না, তবে হয়তো এমনও হইতে পারে যে এই যে এই হিলারি ক্লিন্টন উনার জামাইতো আবার মনিকা লিউনেস্কির সাথে ভাইগা টেগা বহুত আকাম কুকাম করছিল, হয়তো তখন মন দিল খারাপ ছিল হিলারির। হিলারির হয়তো তখন ইউনুস কাকা চাইটা মাইটা দিছিল ভালো মতন উপর নিচ, সুতরাং উনি ইউনুসের জন্য পাগল প্রায়। এটা বিদেশে এগুলো নর্মাল ব্যাপার। আপনারা আজকে ভাষা জ্ঞান নিয়ে কেউ বুদ্ধি দিতে আইসেন না, কারণ আজকে আমার খুব মেজাজ খারাপ এই ক্লিন্টন দের উপর। তো এরা মিলে যেটা করছিল সেটাই কিন্তু এখন বলছে। আস্তে আস্তে সামনে আরো দেখবেন যে আমাদের জননেত্রী পুরো উল্লঙ্ঘ করে ছেড়ে দিবে এই ক্লিন্টন প্রশাসন, ক্লিন্টন ডিপ স্টেটকে। কিন্তু উনি সরাসরি বলছে আমেরিকার সাথে কোনো বিরোধ নেই, আমেরিকার জনগণের সাথে বিরোধ নেই। ডোনাল্ড এখন যে আমাদের ডোনাল্ড ট্রাম্প, ওনার সাথে কোনো বিরোধ নেই, কারণ উনি তো আর একই ফর্মুলায় মানছেন না, উনি তো আর একই ফর্মুলা দেখছেন না। এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বুঝতেছেন যে এখন জননেত্রী শেখ হাসিনা ছাড়া বাকি কাউকে দিয়ে এই দেশ মৌলবাদী ঠেকানো যাবে না। কারণ মৌলবাদীদের উত্থান, যেই উত্থান ইউএস দেখেছে এই মুহূর্তে, তাতে সকলে আতঙ্কিত, ইউরোপিয়ান ইউনিয়ন পুরো আতঙ্কিত। এই মৌলবাদ, এই মৌলবাদ যদি উঠে, তাহলে আপনি চিন্তা করতে পারেন এশিয়ার ভিতরে পাকিস্তান, এরপরে বাংলাদেশ, আফগানিস্তান, ইরান, ইরাক, সব জায়গায় মৌলবাদীদের উত্থান। সুতরাং এইটা তো সমস্যা। আর যার কারণেই আমেরিকা ঠিক 360 ডিগ্রিতে ঘুরে দাঁড়িয়েছে। তারাও এখন আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডকে আস্তে আস্তে সামনে নিয়ে আসবে যে ভালো কাজ করেছে। দেখেন আজকে আল জাজিরা, বিবিসি সবাই ভোল পাল্টাচ্ছে কিন্তু, এবং এটা বেশি দূরে নেই, আগামী 15 দিনের ভিতরে হয়তো দেখবেন যে আল জাজিরা, সিএনএন, বিবিসি, তারপর আরো যা আছে, রয়টার,
সবাই দেখবেন যে এই জুলাই আগস্টে কি কি আকাম হয়েছিল, কারা কিভাবে এই ঘটনা ঘটিয়েছে, এগুলো সবগুলো সামনে নিয়ে আসবে এবং পরিপূর্ণভাবে সামনে আসবে। যেগুলো এতদিন আওয়ামী লীগ বলে আসছিল সেগুলোই সামনে আসছে, দেখতে থাকেন আপনারা। এই জন্যই আমার এই ব্যানারে এবং হেডলাইনে লিখেছি, আমেরিকা চাচ্ছে আবার যাতে শেখ হাসিনাই ক্ষমতায় আসুক। সুপ্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশকে আপনারা আজকে যেভাবে দেখছেন, 1 বছর আগে, 2 বছর আগে, 3 বছর বা 5 বছর আগে কোনোদিন কল্পনাও করেননি আপনার প্রিয় বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ আজকের জায়গায় গিয়ে দাঁড়াবে। আজকে কি গড়ে গড়ে তেল নেই, গাড়ি চলছে না, লাইনের মাইলের পর মাইল মানুষ লাইন দিয়েও তেল পাচ্ছে না। সরকার বাহাদুর বলছেন তেলের কোনো অভাব নেই, স্মরণকালের ইতিহাসে সবচাইতে বেশি তেলের মজুদ রয়েছে। পুরো পৃথিবীতে এই হরমুজ প্রণালী বাদ দিয়েও কিন্তু তেলের অভাব কিন্তু পৃথিবীতে নেই। দ্বিতীয়ত, আমরা দেখছি বিদ্যুৎ এখন আর আসে না, যায় না, বিদ্যুৎ শুধু মাঝে মাঝে দেখা দিতে আসে। তারপর সেচ ব্যবস্থা ভেঙে পড়েছে, গাড়ি ভাড়া দ্বিগুণ তিনগুণ বেড়ে গিয়েছে, যার ফলে মানুষের জীবনের অবস্থা দুর্বিষহ। জিনিসপত্রের দাম আকাশচুম্বী। এই সব কিছু ছাপিয়ে বাংলাদেশের যে জাতীয় সংসদ, সেটি একটি সার্কাসে পরিণত হয়েছে। এই সার্কাস্টিক জাতীয় সংসদে যেই সব কথাবার্তা, আচার আচরণ, আলাপ আলোচনা হচ্ছে, আমরা একটা ডাইরেকশন পাচ্ছি, আমরা একটা দিক নির্দেশনা পাচ্ছি দেশটি আসলে কোথায় যাচ্ছে। সেই দিক নির্দেশনাটি হলো বাংলাদেশটি আসলে মৌলবাদী চক্রের খপ্পরে পড়েছে। এই আধুনিক কিছু ছেলেপেলে বঙ্গবন্ধুর গান বাজিয়ে, স্বাধীনতা মুক্তিযুদ্ধের গান বাজিয়ে, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমরা সবাই মুজিব সেনা, এই রকম স্লোগান দিয়ে মানুষকে প্রতারিত করে বাংলাদেশটাকে এখন এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে, বাংলাদেশের মানুষের একমাত্র গন্তব্য এখন আফগানিস্তান, সোমালিয়া। বাংলাদেশের মানুষের একমাত্র গন্তব্য এখন মৌলবাদী স্থান। এই মৌলবাদী স্থানের দিকে কিভাবে যাবে, এটাতে যাওয়ার জন্য ভিত্তিভূমিটি তৈরি করেছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য এই মৌলবাদী শক্তিকে নার্সিং করেছে, সমাজের বিভিন্ন জায়গায় প্রতিস্থাপন করেছে এবং তাদেরকে ক্রিয়াকাণ্ড চালানোর জন্য রুট লেভেলের মানুষকে মিথ্যা ভুল বুঝিয়ে, ধর্মের ভয় দেখিয়ে তাদেরকে দলে ভেড়ানোর জন্য এবং বেহেশতের টিকিট বিক্রি করার জন্য করে তাদেরকে দলে বেড়ানোর জন্য চেষ্টা করেছে। আপনারা জানেন বাংলাদেশের নির্বাচন কমিশনের বিধি অনুসারে ধর্মীয়ভাবে ধর্মের ব্যবহার রাজনীতিতে নিষিদ্ধ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ধর্মকে ব্যবহার করে, ধর্মীয় উন্মাদনা ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিয়ে যদি কোনো সভা সমাবেশ করে, তাহলে তার সদস্যপদ বাতিল হবে। কিন্তু আমরা দেখেছি দিনের পর দিন জামাতে ইসলামী ধর্মের টিকিট বিক্রি করেছে, তাদের কিছুই হয়নি। এখন এই ডক্টর ইউনূস 18 মাস পরে বিদায় হওয়ার পর, জারুপেটা করে বিদায় হওয়ার পর এখন এসছেন তারেক জিয়া। এই তারেক জিয়া এসে বললেন আমার একটি প্ল্যান আছে। আপনারা জানেন হিস্ট্রিক্যালি আই হ্যাভ এ ড্রিম, এই কথাটি বিখ্যাত আমেরিকান লিডার মার্টিন লুথার কিংয়ের ছিল। তিনি বলেছিলেন তার একটি আই হ্যাভ এ ড্রিম, এবং তিনি পুরা 2 ঘন্টা ব্যাপী তার ড্রিমটা কি ছিল সেটা ব্যাখ্যা করেছেন। আর আমরা এমন এক নেতা পেলাম, তিনি শুধু স্বপ্নই দেখেন, কিন্তু কি স্বপ্ন যে দেখেন এটা জাতি জানে না, দেশ জানে না। এখন আমরা আস্তে আস্তে আন্দাজ করা শুরু করেছি। বাংলাদেশ আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ ঘোষণা করা হলো, অর্থাৎ ডক্টর ইউনূসের আমলে যে অর্ডিন্যান্সটি হয়, আপনাদের সাধারণ মানুষের জন্য বলে রাখি, পার্লামেন্ট যখন সেশনে থাকে না, রাষ্ট্রে যখন পার্লামেন্ট থাকে না, তখন সেরকম অবস্থায়, অথবা পার্লামেন্ট আছে কিন্তু এই সময় পার্লামেন্ট সেশনে নাই, জরুরি প্রয়োজনে একটি আইন যদি করতে হয় সেটি পার্লামেন্ট করে, কিন্তু পার্লামেন্ট সেশনে না থাকলে, অথবা পার্লামেন্ট ভেঙে গেলে, অথবা কোনো কারণে পার্লামেন্টকে ডিসলভ করা হলে, তখন প্রেসিডেন্টকে দিয়ে অধ্যাদেশ জারি করানো হয়। এই অধ্যাদেশটি
আইন আকারে কাজ করে প্রেসিডেন্ট সিগনেচার দেওয়ার পর। কিন্তু যখনই কোনো পার্লামেন্টের অস্তিত্ব হয়, সেই পার্লামেন্ট 60 দিন কার্য দিবস করার পর যদি এই অধ্যাদেশটিকে বিল আকারে সংসদে পাশ না করায়, তাহলে সেটি বাতিল হয়ে যায়। তাহলে খেয়াল করে দেখেন, ডক্টর ইউনূস যেটি করেছে, ডক্টর ইউনূস করার পর সেটি ছিল আইন, অর্ডিন্যান্স। এই অর্ডিন্যান্সটি আইন আকারে চলছিল, কিন্তু যখনই তারেক যে ক্ষমতা আসলেন, তিনি ক্ষমতা এসে যখন পার্লামেন্ট বসালেন, ওই পার্লামেন্টের 60 কার্য দিবস শেষ হওয়ার আগে যদি এই বিলটি তিনি পাশ না করাতেন, তাহলে সেটি অপমৃত্যু হয়েছে, অর্থাৎ সেই বিলটি হয় নাই বলিয়েই ধরে নেওয়া হতো। অর্থাৎ ওই 60 দিন যাওয়ার পরে এই আইনটি বাতিল হয়ে যেত। কিন্তু তারেক রহমান অন্য অনেক দিনই সে এখনো পাশ করার নাই, কিন্তু এই 60 দিনের যাওয়ার আগেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে অধ্যাদেশটি জারি করেছেন, সেটি কিন্তু তিনি পাশ করিয়ে দিয়েছেন। খেয়াল করে দেখেন, এই পাশ করানোর ফলে কি হলো, এই যে বিরোধী দলের মাঠ, অর্থাৎ রাজনীতির মাঠ জামাতের দখলে থাকলো, মৌলবাদী শক্তির দখলে থাকলো, যারা পীরকে মারে, যারা বাউলকে পিটায়, যারা সঙ্গীত শিল্পীদেরকে পিটায়, যারা নাটকের মঞ্চে হামলা করে, এই রকম যারা স্বাধীনতার ভাস্কর্য ধ্বংস করে, তাদের হাতে চলে গেল। এখন আস্তে আস্তে বিএনপির যখন নেতারা, কর্মীরা আস্তে আস্তে চাঁদাবাজকে শিল্পের জায়গায় নিয়ে যাচ্ছে, তারা যখন সেই জায়গায় ব্যস্ত, ফুটপাত থেকে চাঁদা নিবে, রেল স্টেশন থেকে চাঁদা নিবে, নৌকা গোদোয়ারা থেকে চাঁদা নিবে, গরুর হাট থেকে চাঁদা নেবে, এইভাবে তারা চাঁদা নিয়ে নিয়ে টাকার বহর বানাচ্ছে। এদিকে মাঠ দখল করছে জামাতে ইসলামী। আর এই জামাতে ইসলামের কাছে বিএনপিকে পরাজয় বরণ করতে হবে। আর বিএনপি যখনই জামাতে ইসলামের কাছে পরাজয় বরণ করবে, তখনই বাংলাদেশ আফগানিস্তানে যাওয়াটা নিশ্চিত হয়ে যাবে। এখন বিএনপির পরাজয়টা এখন সময়ের ব্যাপার, কারণ বাংলাদেশে মানুষ যে হোপ এবং স্পাইরেশন নিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসেছিল, বিএনপিকে ক্ষমতায় আনার মূল কারণ ছিল যে জামাতকে ঠেকানোর জন্য, যে এই দেশের জামাতকে, স্বাধীনতা বিরোধীকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। কিন্তু বিএনপি মানুষের সেই স্বপ্নকে ধারণ করতে পারেনি এবং পারছে না। প্রথমেই যারা আওয়ামী লীগের প্রতি সিম্পেথাইজ ছিল, যেই সব মানুষ আওয়ামী লীগকে ভোট দিত, আওয়ামী লীগ হয় করে না কিন্তু মুক্তিযোদ্ধাকে ভালোবাসে এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডকে ভালোবাসে, তারা বিএনপিকে ভোট দিয়েছে এই আশায় যে আওয়ামী লীগ ফিরে আসবে, সুস্থ ধারার রাজনীতি হবে, বাংলাদেশের পক্ষের দুইটা শক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্তু বিএনপি জামাতের সাথে আতাত করে সেটি ধ্বংস করে দিয়েছে। এখন বিএনপি বেঁচে থাকা এবং ধ্বংস হয়ে যাওয়া ডিপেন্ড করে আওয়ামী লীগ ফিরে আসার উপরে। আওয়ামী লীগ যত তাড়াতাড়ি ফিরে আসবে, বিএনপি তত বেঁচে যাবে। আর যদি আওয়ামী লীগ ফিরে না আসে, যত দেরি হয়, বিএনপি তত ধ্বংসপ্রাপ্ত হবে। আর সেই জায়গাটি মৌলবাদী গোষ্ঠী দখল করে নেবে। আপনারা একটা কথা খেয়াল করে দেখেন, বিএনপির ক্যালকুলেশনটা যে জায়গায় ভুল হয়েছে, আওয়ামী লীগ কিন্তু আগামীকাল, আজকে, পরশুদিন ক্ষমতায় যাওয়ার জন্য বসে নেই। আওয়ামী লীগের এখন যেটা দরকার এবং আওয়ামী লীগ যেটা করছে, যে আমাদের একটা ক্ষমতায় থাকা অবস্থায় আমাদের সরকার ফেল হয়েছে, আমরা টিকে থাকতে পারিনি, আমাদের দলের প্রধানকে দেশ থেকে বিদেশে গিয়ে জীবন বাঁচাতে হয়েছে। আমরা অনেকেই সম্পদ হারিয়েছি, অনেকে জীবন হারিয়েছে, অনেকে কারাভোগ করছে, অনেকে মিথ্যা মামলায় জালে সারখার হয়ে গেছে। ঠিক এই অবস্থা থেকে আমাদের এখন সময় লাগবে দলকে গঠন করা, আমাদের সময় লাগবে আমাদের পরাজয়ের কারণ অনুসন্ধান করা, আমাদের সময় লাগবে মানুষের কাছে আবার আমাদের যে নীতি আদর্শ সেটাকে সঠিকভাবে তুলে ধরে আমাদের দিকে টানিয়ে আনতে। কিন্তু এই সময়টায় আমরা যদি মাঠে থাকি, তাহলে অন্তত মাঠে মৌলবাদী শক্তি, পাকিস্তানপন্থী শক্তি, বাংলাদেশ বিরোধী শক্তি, ৭১-এর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, ধর্মান্ধ শক্তি সেইভাবে মাঠটাকে দখল করতে পারে না। বিএনপিকে জামাতে ইসলাম বলেই দিয়েছে, আমরা তোমাদেরকে ক্ষমতায় থাকতে দিলাম, তোমরা আমাদেরকে মাঠ দখল করতে দাও। বিএনপি ভুলে গেছে, তারা যখন মাঠ দখল করে নিবে, তখন বিএনপিকে জঙ্গি আক্রমণ করে ক্ষমতার থেকে উচ্ছেদ করবে। আর সেই ক্ষমতার থেকে উচ্ছেদ করার পর
এই দেশে জঙ্গিবাদ মৌলবাদ কায়েম হবে। এই জঙ্গিবাদ মৌলবাদ কায়েম হওয়ার জন্য বিএনপি সেই পথ করে দিচ্ছে। এখন সময় আছে, এখনো সুযোগ আছে। যদি বাংলাদেশে স্বাধীনতার সপক্ষের, মুক্তিযুদ্ধের সপক্ষের, অসাম্প্রদায়িক চেতনার সপক্ষের মানুষদেরকে যদি আইনের ভিত্তিতে আইনগতভাবে অধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া হয়, তাদের উপর থেকে কার্যক্রম নিষিদ্ধের নিষেধাজ্ঞা যদি তুলে নেওয়া হয়, তাহলেই কিন্তু বিএনপিও বাঁচবে, বাংলাদেশও বাঁচবে। আর তা না হলে বিএনপিও ডুববে, বাংলাদেশও ডুববে। কেননা আপনারা অতীতে দেখেছেন মাঠ কখনো খালি থাকে না। আপনি না থাকলে আমি থাকবো, আমি না থাকলে আরেকজন থাকবে, আরেকজন না থাকলে অন্য কোথাও থেকে এসে আরেকজন জায়গাটি দখল করবে। আপনারা দেখেছেন ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিল তখন ভারত দখল করে নেওয়ার কথাবার্তা আমরা শুনেছি। পাকিস্তানের মন্ত্রীরা প্রতিদিন বাংলাদেশে আসে, বিনা ভিসায় বাংলাদেশে চলে আসে, তাদের জাহাজ আসতে কোনো চেক করতে হয় না। আজকে আপনি দেখেন জামাত শিবিরের কর্মীরা বাংলাদেশে কী রকমের নৈরাজ্য সৃষ্টি করেছে। আপনি দেখেন গতকাল চট্টগ্রামে কারো কারো নাকি পা কেটে নিয়ে গেছে। চট্টগ্রামে কালকে যে আন্দোলন হয়েছে, সরকার এসছে এখনো 3 মাস হয় নাই, এখনই সরকারের বিরুদ্ধে যেই রকম কথাবার্তা জামাতে ইসলামী বলছে, এনসিপি বলছে এবং জামাতের অন্যান্য জোটের লোকেরা বলছে, এতে করে বোঝা যায় যে জামাত সরকার এখনই আর বিএনপিকে সময় দিতে নারাজ। তাদেরকে 4 দিক থেকে কোণঠাসা করে নিয়ে আসবে এবং বিএনপিও তার যে থিঙ্ক ট্যাঙ্ক মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের মতো যেসব নেতারা আছে, তারা কিন্তু এখন দলে কোণঠাসা হয়ে আছে। তারা এখন রাজনীতি থেকে অবসরে যাওয়ার চিন্তা করছে। আর সেই জায়গায় উগ্রবাদের সাথে যাদের সম্পর্ক, জঙ্গিবাদের সাথে যাদের সম্পর্ক, তাদেরকে সামনের দিকে নিয়ে আসছে। এর ফলে বিএনপির রাজনীতিও যে অদূর ভবিষ্যতে ধ্বংসের মুখে পতিত হবে সেটা অনিবার্য। এই অনিবার্য পরিণতি থেকে যদি বাঁচতে হয় তাহলে এখনই 1971 সালের মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনার মানুষ, শিল্পী, সাহিত্যসেবী, কবি, লেখক, বুদ্ধিজীবী, বাউল, মাজারের সেবক, এই রকম প্রান্তিক লেভেলের সমস্ত মানুষদেরকে এক জায়গায় নিয়ে বাংলাদেশমুখী রাজনীতিটাকে আবার পুনরুজ্জীবিত করতে হবে। আসসালামু আলাইকুম। আপনাদের কারো কারো নিশ্চয়ই এর মধ্যে চোখে পড়েছে যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, তিনি তার উক্তি একটি যে তিনি সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে কুশল বিনিময় করেছেন। এই কুশল বিনিময় তার দেখা সাক্ষাতে কুশল বিনিময় না, এই কুশল বিনিময়টা ওভার ফোন অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যোগাযোগ প্রক্রিয়াগুলো রয়েছে তার মাধ্যমে, এবং সেটার সম্ভাবনাই বেশি। জিএম কাদের সত্যিকার অর্থে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন, তিনি নিজেই স্বীকার করলেন যে তিনি যোগাযোগ রাখছেন। এবং আমাদের বিশ্লেষণের জায়গা হচ্ছে যে যদি শেখ হাসিনার সঙ্গে তিনি যোগাযোগ রেখে থাকেন, তাহলে সেই যোগাযোগটা কবে থেকে রাখছেন। আমরা অনেক কিছুই জানি, অনেক কিছুই খবর রাখি, কিন্তু সমস্ত খবর সবসময় প্রকাশ্যে সামনে আনা যায় না। শুধু এটুকু বলা যেতে পারে, যদি আমরা ধরে নেই যে ডক্টর ইউনূস সরকারের শাসনামল থেকে জিএম কাদের যোগাযোগ রেখেছেন শেখ হাসিনার সাথে, তাহলে সেই সময়কার জাতীয় পার্টির অবস্থা যদি চিন্তা করি এবং স্ট্র্যাটেজিক্যাল জায়গা যেটা ছিল, সেই জায়গাটায় শেখ হাসিনা একটা জায়গায় উইন করে গেছেন কিনা। আওয়ামী লীগের একটা পলিসি গত 1 বছর আগে শোনা গেছে যে শেখ হাসিনা নিজেই কোথাও ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি বলেছেন যে আগে যেভাবে হোক ইউনূস সরকারকে বিদায় করতে হবে, তারপরে বিএনপি ক্ষমতায় আসবে এবং পরে আন্দোলন করে প্রয়োজনে বিএনপিকে ক্ষমতা থেকে সরানো হবে, এরকম তাদের চিন্তা ভাবনা। সেটা যদি হয়ে থাকে তাহলে ইউনূস সরকারের সময়ে জাতীয় পার্টি এবং জিএম কাদের বলেন আর শেখ হাসিনা আওয়ামী লীগ বলেন, তাদের সম্মিলন, তাদের আন্ডারস্ট্যান্ডিং তো আজকে দীর্ঘ প্রায় 1.5 যুগের। তো এই জায়গায় গিয়ে জিএম কাদের যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো নিয়েছেন, এই রাজনৈতিক সিদ্ধান্তগুলো নেয়ার ক্ষেত্রে শেখ হাসিনার কতটুকু প্রভাব ছিল, এবং জিএম কাদের যে ইউনূস আমলে অত্যন্ত প্রতিকূল একটা পরিবেশে নির্বাচনের দিকে
গিয়েছেন, নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেটাও কি শেখ হাসিনার পরামর্শে কিনা, সে কথাও তো নিশ্চয়ই আলোচনার যোগ্য। দেখেন, ডক্টর ইউনূস সরকারের সময়ে জাতীয় পার্টিকে একেবারেই বলতে গেলে কর্মসূচি করতে দেওয়া হয়নি। তাদের পার্টি অফিসে বসতে পারছিল না। ইভেন পার্টি অফিসে একবার দুবার যখন গেল, শেষ পর্যন্ত তো এই নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ তারাও গিয়ে জাতীয় পার্টি অফিসে হানা দিল, এবং জাতীয় পার্টির বহু মানুষের নামে মামলা হলো, তাদেরকে ঐকমত্য কমিশনে ডাকা হলো না, তাদেরকে নিয়ে কোনো নির্বাচন কমিশন মিটিং করলো না, এবং বোঝাই যাচ্ছিল যে এই নির্বাচনে জাতীয় পার্টি আসলে খুব একটা সুবিধার কিছু করতে পারবে না, এবং নিশ্চয়ই জাতীয় পার্টি নিজেও বুঝতে পারছিল। সবকিছু বোঝার পরে জাতীয় পার্টি কেন নির্বাচনে গেল? সেটা কি শেখ হাসিনার পরামর্শে যে হ্যাঁ নির্বাচনে যেতে হবে, অন্তত নির্বাচন প্রক্রিয়াটা হয়ে যাক, যাতে এই প্রক্রিয়ার মাধ্যমে ডক্টর ইউনূস সরকারের বিদায় হয়? আর সেই আন্ডারস্ট্যান্ডিং জিএম কাদের এবং শেখ হাসিনার মধ্যে হয়েছিল বলেই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেছে। আরো একটু দেখার বিষয় আছে, যদি থেকে থাকে শেখ হাসিনার সাথে সেই পুরনো রাজনৈতিক সম্পর্ক। যে দেখেন, জিএম কাদের স্পষ্টত ইউনূস আমল থেকে সবসময় বলে আসছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অন্যায়, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে, আওয়ামী লীগ মানেই ঝাঁপিয়ে পড়া যাবে না। ফলে এই বাংলাদেশে বোধহয় জাতীয় পার্টি একমাত্র দল যারা সবচেয়ে বেশি শক্তিশালী ভাবে বোল্ডলি আওয়ামী লীগের পক্ষে এবং আওয়ামী লীগকে নির্যাতনের বিপক্ষে অবস্থান নিয়েছিল। তো এই যে বোঝাপড়া, এই বোঝাপড়া নিশ্চয়ই একটা রাজনৈতিক মূল্যায়ন আছে, যেই মূল্যায়নটা জিএম কাদের বিএনপি সরকার গঠনের পরে হয়তো অনুকূল পরিবেশ মনে করেছেন, যে হ্যাঁ আগে তো আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, কিন্তু এখন আইনত নিষিদ্ধ হলেও, মানে কার্যক্রম নিষিদ্ধ হলেও এমন হয়তো মনে করছেন যে ইউনূস আমলে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ, এইটা বলাটা প্রকাশ্যে আনাটা দুষ্কর ছিল, বাট এখন তিনি এটা প্রকাশ্যে নিয়ে আসছেন সেই অনুকূল পরিবেশ মনে করে। ভালো থাকবেন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বাংলাদেশের সংবাদপত্রের মালিক পরিষদ, বাংলাদেশ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, নোয়াবের নেতৃবৃন্দ দেখা করেছেন, এবং সেই বৈঠকের কিছু বিষয় নিয়ে আমার মনে কিছু ধারণা এসেছে। আমার মনে হয় যে এটি নিয়ে একটু আলোচনা করা দরকার। পাশাপাশি হঠাৎ করে একটা হার্ট ব্রেক, এবং তার ফলে প্রিজন ভ্যানে বসে থাকা কয়েকজন ভিআইপি বন্দী হুড়মুড় করে পড়লেন। প্রথমে একজন পড়লেন ফ্লোরের উপরে, তার উপরে একজন, তার উপরে একজন, এবং ভীষণ দুর্ঘটনা ঘটেছে। যে কথা বলছিলাম, যে গতকাল দুপুরে একটি মিটিং হয়েছে সংবাদপত্র মালিক পরিষদের প্রতিনিধিদের সাথে। সেখানে ছিলেন সভাপতি মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, আরো ছিলেন মাহফুজ আনাম, মতিউর রহমান প্রথম আলোর, বণিক বার্তার ছিলেন, দৈনিক করতোয়ার ছিলেন, দৈনিক পূর্বকোণের ছিলেন, আবার সমকালের যে প্রচারকারী প্রতিষ্ঠান তার ব্যবস্থাপনা পরিচালক মিস্টার আজাদ ছিলেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং হয়েছে, এবং যে কোনো সরকার প্রধানের মতো তারেক রহমান বলেছেন যে তার সরকারও সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে সিরিয়াস। গতানুগতিক কথাবার্তা হয়েছে, সেটি নিয়ে কিন্তু একটি ছোট্ট বিষয় নিয়ে একটু শুরু করি। সেখানে মাহফুজ আনাম যখন বক্তৃতা দিচ্ছিলেন, তিনি বলছিলেন যে বর্তমান সরকার গণমাধ্যম বান্ধব সরকার, এবং বর্তমান সরকারের অনেক প্রশংসা করছিলেন। তিনি যখন প্রশংসা করছিলেন তখন সেখানে উপস্থিত সমকালের মালিক মিস্টার আজাদ তিনি হেসে দিয়েছেন, এবং তার হাসিটি উপস্থিত সবার মধ্যেই সংক্রমিত হয়েছে, এবং সবাই খেয়ালও করেছে। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানও সেটি খেয়াল করেছেন, এবং তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল কি ব্যাপার, মাহফুজ আনাম সাহেবের বক্তৃতার সময় আপনি হাসলেন কেন? তখন তিনি বলেছেন যে ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিয়েছিল তখনও তিনি এই একই কথা বলেছিলেন। ভীষণ গুরুত্বপূর্ণ একটা কমেন্টস বা অবজারভেশন যাই বলেন, যে ডক্টর ইউনূস ক্ষমতা নিল, এই তেলের ডিব্বা নিয়ে হাজির হলেন এই মাহফুজ আনাম। তারেক রহমান ক্ষমতা নিয়েছে, তেলের ডিব্বা নিয়ে হাজির হলেন মাহফুজ আনাম। 111-এর একটা পরিবর্তিত সরকার দেখেছিলাম আমরা, সেই নিয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিনের সরকার, সেখানেও এই তেলের ডিব্বা নিয়ে হাজির ছিলেন এই মাহফুজ আনাম। এবং শুধু মাহফুজ আনাম একা না, তার সাথে প্রথম আলোর মতিউর রহমানও হাজির। এই বিষয়টা নিয়ে আমার মনে চিন্তা হয়েছে যে আসলে এই
ভদ্রলোকেরা যারা সংবাদপত্রের মালিক, সংবাদপত্রের এই বিশেষ করে গুরুত্বপূর্ণ সংবাদপত্রগুলো নিয়ন্ত্রণ করেন, তাদের অবস্থানটা আসলে কি? এই ডক্টর ইউনূসের এত প্রশংসা করলেন, ডক্টর ইউনূস যখন পদত্যাগের একটা নাটক সাজালেন, তখন এই মাহফুজ আনাম কলাম লিখলেন যে প্লিজ ডোন্ট রিজাইন। আবার এই ইউনূস রেজিমেই যখন প্রথম আলো এবং ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হলো, তখন আবার তাদের সুর কিন্তু বদলে গেল, এবং তখন থেকে খেয়াল করছে তারা বিএনপির ছাতার নিচে আশ্রয় খুঁজছেন, এবং তারা গতকাল যে মিটিং হলো সেখানে মাহফুজ আনামের কথাবার্তা সেই আগের স্টাইলে। তো এই যে বারবার রূপ বদল, এর মধ্য দিয়ে তারা আসলে কি চান? বাংলাদেশের সংবাদপত্রের মান কি আগের চাইতে ভালো হচ্ছে, না গত 2 বছরে খারাপ হয়েছে? আমরা শেখ হাসিনার সরকারের সমালোচনা করি, গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, কিন্তু শেখ হাসিনার সরকারের আমলে টেলিভিশনে বা সংবাদপত্রে যে পরিমাণ সরকারের সমালোচনা করা হয়েছে তার 10% কি এখনো করা হয়? ডক্টর ইউনূসের আমলে তো একদম 0%, মানে সরকারের সমালোচনা করাই যেত না। এখন হয়তো কিছুটা করা যায়, 5 to 10%, কিন্তু শেখ হাসিনার সরকারের আমলে যে পরিমাণ সমালোচনা করা গেছে সেটি সম্ভব নয়। অথচ শেখ হাসিনার সরকারকে নিয়ে যে পরিমাণ কথা বলেছেন এই মাহফুজ আনাম, মতিউর রহমানরা, তাদের সেই জায়গাটা আজকে কোথায়? এদের অবস্থা দেখে মনে হয় যে সুখে থাকতে ভূতে কিলায়। এবং সংবাদপত্রগুলোকে তারাই বলেছেন এই মিটিংয়ে যে 2001 সালে বিএনপি জামাত জোট যখন ক্ষমতা এসেছিল তখন তারা সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করেছিল। সেই সংবাদপত্র আজকে রুগ্ন শিল্পে পরিণত হয়েছে। কেন রুগ্ন শিল্পে পরিণত হয়েছে? সব দায় কি সরকারের? এর কোনো দায় কি এই সংবাদপত্রের মালিক পক্ষের নেই? এই জায়গাটা নিয়ে আমার মনে হয় যে একটু ভাবার সময় এসেছে। এই যে আরো একজন যিনি নোয়াবের বর্তমান সভাপতি, শ্রদ্ধেয় সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, অনেক সিনিয়র সাংবাদিক, তার রিপোর্ট পড়েই আমরা আসলে বড় হয়েছি, ইত্তেফাকে ছিলেন এক সময়। কিন্তু তার বর্তমানে ভূমিকাটা কি? তার পত্রিকা মানব জমিনের রিপোর্টিং কি? এইসব রিপোর্টিং দেখলে কি সংবাদপত্রের প্রতি আপনার কোনো শ্রদ্ধা জন্মাবে? সংবাদ মাধ্যম, সংবাদপত্রের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, এই বিষয়গুলো তো আমরা শুনেই এতদূর এসেছি। আর বিদেশে থাকার কারণে আমি কিছুটা পরিচিত। কিন্তু এই মতিউর রহমান চৌধুরীর পত্রিকা মানব জমিনের যে তার স্ট্যান্ডটা কি? এই যে 2 দিন পর পর শেখ হাসিনাকে নিয়ে যে বিভ্রান্তিকর মিথ্যে সংবাদ ছাপায়, এইটা কি সংবাদপত্রের স্বাধীনতা? একবার শেখ হাসিনাকে কাতার পাঠান, আরেকবার বলেন এই যে ভারত ফিরায় দিচ্ছে, আবার বলেন যে মানে একের পর এক মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে। তো আমি যখন দেখছি যে একটা মানুষ কন্টিনিউয়াসলি মিথ্যে কথা বলছে, এইটা কি সংবাদপত্রের স্বাধীনতা? আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে এখন আলোচনা হওয়া উচিত। যে গত 2-3 দশক ধরে সংবাদপত্রের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে এই মতিউর রহমান চৌধুরী, এই মাহফুজ আনাম, এদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা উচিত। আমার মনে হয় যে সংবাদপত্রের মুক্তির লক্ষ্যে প্রথম করণীয় উচিত যে এই মানুষগুলোকে আসলে এই সংবাদপত্রের যে শ্রদ্ধার আসনে আমরা বসিয়েছি, নেতৃত্বের জায়গায়, সেখান থেকে সরিয়ে আনা। কারণ এরা বারবার প্রমাণ করেছে যে এরা সুবিধাবাদী, রং বদলকারী, এবং বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন করার যে প্রক্রিয়া, বিরাজনীতিকরণ করার যে প্রক্রিয়া, তার সাথে এই মানুষগুলো জড়িত। এরা বারবার দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। বারবার তারা অস্বাভাবিক সরকার পদ্ধতি আনায়, মানে রাজনীতির স্বাভাবিক গতিপথ বদলে যে অস্বাভাবিক, এই 111-এর কথাই বলেন, ডক্টর ইউনূসের কথাই বলেন, এই সব সময় কিন্তু এই মানুষগুলো একটা রোল প্লে করেছে, এবং এরা দেশের সর্বনাশ করার জন্য পেছনে পেছনে ভূমিকা রেখেছে। তো এরা এই যে অন্যায় করছে, দেশের গণতন্ত্রকে ব্যাহত করছে, এর জন্য এদের শাস্তি প্রাপ্য কিনা এই বিষয় নিয়ে একটু কথা বলা দরকার। উই নিড টু স্পিক আপ। আরো মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন যে 3 মাস পর পর তারা প্রধানমন্ত্রীর সাথে বসবে। এটি নিয়েও কিন্তু সমালোচনা শুরু হয়েছে যে 3 মাস পর পর যদি প্রধানমন্ত্রীর সাথে বসেন, সেটা কি গণমাধ্যমের স্বাধীনতার জন্য ভালো হবে নাকি
সরকারের সাথে আপনি এক ধরনের অলিখিত চুক্তিতে চলে যাবেন। সরকারের কাছে কি আপনি দাসত্ব লিখে দিচ্ছেন কিনা, এ বিষয়টি নিয়ে ভাবতে হবে। সুতরাং গণমাধ্যমের সত্যিকারের স্বাধীনতা যদি চাই বাংলাদেশের প্রেক্ষাপটে, বিএনপি সরকারের ইতিহাস যদি দেখি, সব মিলিয়ে আমরা কতখানি স্বাধীনতা আসলেই পাবো, এবং সেটি পাওয়ার জন্য কি আমরা সেই মানুষগুলোকে সামনে রাখবো যারা বারবার বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার, বিপন্ন করার প্রক্রিয়ার সাথে জড়িত, যারা বারবার নিজেদের স্বরূপ জাতির সামনে উন্মোচিত করেছে? আমার মনে হয় যে দিস ইজ দ্য টাইম টু ডিসকাস দিস। আমি মাননীয় তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। জহিরুদ্দিন স্বপন ভাই আমাদের ছাত্র জীবনের, যৌবনের যেসব নেতারা আমাদের স্বপ্ন দেখাতেন, হি ওয়াজ ওয়ান অফ দেম। আজকে রাজনীতির যে জায়গায় থাকুক, আমার মনে হয় যে মিস্টার ইনফরমেশন মিনিস্টার, ইউ নিড টু কনসিডার দিস। কারণ সংবাদপত্রের স্বাধীনতার মাধ্যমে আপনি একটা গ্রুপ অফ দালালস তৈরি করবেন, এটা আমাদের নিশ্চয়ই প্রত্যাশিত নয়। এর পাশাপাশি আরেকটি ছোট্ট খবর দিচ্ছি যে গত 19শে এপ্রিল রবিবারের ঘটনা। আপনারা জানেন যে প্রিজন ভ্যানে করে আইসিটিতে যে ভিআইপি লোকজনদের আনা নেওয়া করা হয়, যে সাবেক মন্ত্রী, সাবেক এমপি, এই প্রিজন ভ্যানগুলোর অবস্থা তো দেখাই যায় যে একদম ভাঙাচোরা মুড়ির টিন। একদিকে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে আসে সাবেক সেনা কর্মকর্তারা, আর একদিকে এই ভাঙা মুড়ির টিন সম প্রিজন ভ্যানে আসে, এবং এই যে ড্রাইভাররা যে এটা ড্রাইভ করে একদম রেকলেস। এবং এই রবিবার 19 তারিখ যেটা হয়েছে, মানে গাড়ি চালাচ্ছিল খুব স্পিডে, তারপর হঠাৎ করে খুব কড়া ব্রেক করছে, তখন সেখানে একজন এমপি, তিনি ধাপাস করে পড়ে গেছেন, 70 ঊর্ধ্ব একজন এমপি, এবং তার মুখ, কান এগুলো একদম কেটে গেছে। তার একজন আত্মীয় আমাকে বললেন যে দেখে হঠাৎ চিনতে পারেনি, মুখ টুক খোলা, কি হয়েছে শুনলো, এবং তাকে দেখে মনে হচ্ছে যে বয়স 10 বছর পড়ে গেছে। তার উপরে পড়েছেন মন্ত্রী পলক, তার উপরে পড়েছেন মেজর জেনারেল রিটায়ার্ড জিয়াউল হাসান। তো আমার মনে হয় যে ভিআইপি বন্দীদের যখন ক্যারি করা হয়, শুধু ভিআইপি বন্দী না, এটা একজন বন্দী হিসেবে এইটুক নিরাপত্তা সরকারের কাছে, রাষ্ট্রের কাছে তার প্রাপ্য। এবং এই যে এমপির কথা বললাম, তার অবস্থা এতই খারাপ যে তাকে এই সপ্তাহে এই বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে এমআরআই করার জন্য আনা হবে। সো প্লিজ, বন্দী মানেই যে আপনার যা ইচ্ছা তাই করবেন, এমনি কারাগারের ভেতর থেকে অনেক 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 মানসিক, শারীরিক নির্যাতনের খবর পাই, সবটা আপনাদের সামনে বলি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে দিস ইস্যু নিডস টু বি সিরিয়াসলি ডিল্ট উইথ। আমি মাননীয় ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনসের দৃষ্টি আকর্ষণ করছি। শুরুতে আবারও যেটা নিয়ে কথা বলছিলাম ওটা দিয়ে শেষ করতে চাই যে আমিও এই গত 1.5 বছরের মতো হয়ে গেল প্রায়, এই যে ইউটিউবে আপনাদের সাথে এইভাবে প্রোগ্রাম করছি, এর মধ্য দিয়ে সাংবাদিকতার কিছুটা ফ্লেভার আমিও পেয়েছি। আমার একটা নেটওয়ার্কও ডেভেলপ করেছে, এবং আমার কাছে মনে হয়েছে যে সংবাদ মাধ্যমের, সংবাদপত্রের সততা একটা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে মজবুত করার জন্য ভীষণ জরুরি। সব দোষ সরকারের এভাবে দিয়ে হবে না, নিজেকেও সৎ হতে হবে। যে সততা আমরা মাহফুজ আনাম, মতিউর রহমান কিংবা মতিউর রহমান চৌধুরীর কাজে কথায় দেখিনি। দীর্ঘ 1.5 দশকের তৃণমূল কংগ্রেস বা টিএমসির শাসন, ভারতীয় জনতা পার্টি বা বিজেপির ক্রমবর্ধমান উত্থান এবং বাম কংগ্রেস জোটের অস্তিত্ব রক্ষার লড়াই, সব মিলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক আকাশ এখন টান টান উত্তেজনায় পরিপূর্ণ। এই নির্বাচন কেবল কলকাতা রাইটার্স বিল্ডিং বা নবান্নের দখল নেওয়ার লড়াই নয়, বরং এটি বাঙালি সাংস্কৃতিক আত্মপরিচয়, অর্থনৈতিক ভবিষ্যৎ আর প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্কের গতিপথ নির্ধারণের এক অগ্নি পরীক্ষা বটে। ব্যাপক ধরপাকড়, পুলিশ ও প্রশাসনের ঢালাও বদলি, জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর মার্চ এবং 2 শিবিরের মারদাঙ্গা ভাষণ, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভোট চিত্র এমনই। আগের নির্বাচনের তুলনায় এবার পর্যায় সংখ্যা কমিয়ে আনায় নির্বাচনী প্রচারণার তীব্রতা এবং গতি কয়েক গুণ বেড়েছে। সবখানে এখন প্রশ্ন একটাই, আরো একবার কি দিদি হচ্ছেন নাকি ক্ষমতায় আসছে দিল্লি?
তবে তৃণমূল ও বিজেপির ঘোর আশাবাদীরা ছাড়া কেউ বুক ফুলিয়ে বলতে পারছে না শেষ হাসি কে হাসবেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ নাকি মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে যেই জিতুক, বাংলাদেশের 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনের পর পশ্চিমবঙ্গের এই নির্বাচন বাংলাদেশের মানুষদের কাছেও এক বিশেষ গুরুত্ব বহন করছে। প্রশ্ন হচ্ছে, এই নির্বাচনে কে জিতলে বাংলাদেশের লাভ বেশি? নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী 23 এবং 29 এপ্রিল রাজ্যের 294টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা করা হবে 4 মে। প্রথম দফায় মানে 23 এপ্রিল 152টি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে মূলত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে। এই অঞ্চলের ভৌগোলিক গঠন এবং জনতান্ত্রিক বিন্যাস রাজনৈতিক দলগুলোর জন্য এক জটিল সমীকরণ তৈরি করছে। প্রথম দফার নির্বাচনে উত্তরবঙ্গ ঐতিহাসিকভাবেই বিজেপির একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। 2019 এবং 2024 সালের লোকসভা নির্বাচনে এই অঞ্চলে বিজেপির আধিপত্য ছিল স্পষ্ট। তবে তৃণমূল কংগ্রেস গত কয়েক বছরে তাদের তৃণমূলে নবজোয়ার কর্মসূচির মাধ্যমে এই অঞ্চলে হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়েছে। মালদা ও মুর্শিদাবাদ জেলা দুটিকে পশ্চিমবঙ্গের মিনি বাংলাদেশ বলা হয় তাদের বিশাল মুসলিম জনসংখ্যার কারণে। এই জেলাগুলোতে তৃণমূল কংগ্রেস এবং নবগঠিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মধ্যে একটি ত্রিমুখী লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে মুর্শিদাবাদের ডোমকল বা মালদাহের সুজাপুরের মতো আসনগুলোতে সংখ্যালঘু ভোটের একত্রীকরণ নির্বাচনের ফলাফলে বড় ভূমিকা রাখতে পারে। 29 এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় দফার 142টি আসন মূলত কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং মেদিনীপুর অঞ্চলকে কভার করছে। এই অঞ্চলটি রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন এবং তৃণমূল কংগ্রেসের শক্তির মূল উৎস হিসেবে পরিচিত। তবে আরজি কর হাসপাতালের ঘটনা এবং শিক্ষক নিয়োগ দুর্নীতির মতো ইস্যুগুলো এই অঞ্চলের শহুরে ভোটারদের মধ্যে এক ধরনের ক্ষোভের সঞ্চার করেছে। দক্ষিণবঙ্গের শিল্পাঞ্চল যেমন আসানসোল বা দুর্গাপুরে শিল্পায়নের অভাব এবং বন্ধ কলকারখানাগুলো একটি বড় নির্বাচনী ইস্যু। তৃতীয় দফার নির্বাচনে মতুয়া ফ্যাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। উত্তর 24 পরগনার বনগাঁ বা গাইঘাটার মতো আসনগুলোতে মতুয়া সম্প্রদায়ের ভোট বিজেপির প্রধান তুরুপের দাস। সিএএ কার্যকর করার প্রতিশ্রুতি দিয়ে বিজেপি এই উদ্বাস্তু ভোট নিজেদের দিকে টানতে চাইছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সিএএ কে একটি ধাপ্পা হিসেবে প্রচার করে মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করছে। পুরাতন হিসেব যাই হোক, অনিশ্চিত পরিস্থিতিতে ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। গোটা রাজ্যে মোতায়েন রয়েছে 3.25 লাখ জওয়ান। এরই মধ্যে বেরিয়ে আসছে বিভিন্ন জরিপের ফলাফল। সেসব জরিপে দেখা যাচ্ছে ভোট গ্রহণের একদিন আগেও কেউ নিশ্চিত নয় কে জিতবে আর কে হারবে। কারো সমীক্ষায় তৃণমূল এগিয়ে, কারো মতে বিজেপি, কেউ বা দেখছে ঝুলন্ত সরকারের সম্ভাবনা। টাইমস নাও ও এবিপি এই দুই গণমাধ্যমের জরিপে একই ফল এসেছে। তারা বলছে 294 আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পাচ্ছে 158, বিজেপি 115 থেকে 120, সিপিএম কংগ্রেস 14 থেকে 19। দর্শক, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সরকার গড়তে লাগে 148 আসন। ইন্ডিয়া টুডের এক্সিস্ট মাই ইন্ডিয়ার সমীক্ষা দেখাচ্ছে লড়াইটা হবে শিয়ানে শিয়ানে। এদের হিসেবে এগিয়ে আছে বিজেপি, পাবে 147, তৃণমূল কংগ্রেস 143। রিপাবলিক সিএনএক্স এর ছবিও মোটামুটি একই রকম। ইটিজি রিসার্চ নামে আরেকটি সংস্থা অবশ্য তৃণমূলের জয় দেখছে। তাদের মতে মমতার দল পাচ্ছে 169 আর মোদীর দল 110। ইপসোসও তৃণমূলকে এগিয়ে রাখছে। পোলস্টার সংস্থা হিসেবে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। তাদের মতে মমতার দল পাবে 147 আর মোদীর বাহিনী পাবে 130। তবে ইন্ডিয়া টিভি গোষ্ঠীর জরিপে বিজেপির ভূমিদশ জয়ের সম্ভাবনার কথা বলছে। পোল অফ পোলসের জরিপ অবশ্য সমানে লড়াই দেখছে। সবগুলো জরিপ থেকে একটি বিষয় পরিষ্কার, পশ্চিমবঙ্গের নির্বাচন এখন মূলত একটি দ্বিমুখী লড়াইয়ে পরিণত হয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের বাঙালি অস্মিতা এবং জনকল্যাণমূলক নীতি, অন্যদিকে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার এবং হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ। তবে বাম কংগ্রেস জোটের ভোট সংগ্রহের ক্ষমতা বিজেপি বা তৃণমূলের জয়ের মার্জিন ঠিক করে দিতে পারে। যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এবং এআইএমআইএম মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে তৃণমূলের ভোটে ভাগ বসাতে পারে, তবে মালদা, মুর্শিদাবাদ ও 24 পরগনার অনেক আসনে বিজেপির জয়ের পথ পরিষ্কার হয়ে যাবে। দর্শক, এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনে বাংলাদেশ কোনো
পার্শ্ব বিষয় নয়, বরং এটি একটি কেন্দ্রীয় ফ্যাক্টর হিসেবে বিবেচিত হচ্ছে। 2026 সালে পশ্চিমবঙ্গের নির্বাচন এমন এক সময় হচ্ছে যখন বাংলাদেশেও একটি বিশাল রাজনৈতিক পট পরিবর্তন ঘটে গেছে। বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে এখন বিএনপি ও তার মিত্ররা। এই নতুন সমীকরণ পশ্চিমবঙ্গের নির্বাচনে একটি অদৃশ্য কিন্তু শক্তিশালী ফ্যাক্টর হিসেবে কাজ করছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন সরাসরি পশ্চিমবঙ্গের নির্বাচনী বয়ানকে প্রভাবিত করছে। ভেবে দেখা হচ্ছে পশ্চিমবঙ্গ মসনদে কে বসলে বাংলাদেশের লাভ, কারণ কলকাতার ক্ষমতায় কে বসবেন তার উপর বাংলাদেশের অনেক জাতীয় স্বার্থ নির্ভর করছে। বাংলাদেশের দর্শকদের জন্য এই নির্বাচনের ফলাফল গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গের ক্ষমতার পরিবর্তন বা স্থিতির অবস্থা সরাসরি বাংলাদেশের পানি বন্টন, সীমান্ত নিরাপত্তা এবং বাণিজ্যিক স্বার্থের সাথে জড়িত। রাজ্যের নির্বাচনে বিজেপি তাদের প্রচারে বারবার বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা ইস্যুকে সামনে আনছে। বিজেপি পশ্চিমবঙ্গের দীর্ঘ 2217 কিলোমিটার সীমান্তকে অনুপ্রবেশের করিডোর হিসেবে তুলে ধরছে। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের নিরাপত্তা নিয়ে বিজেপি নেতৃত্বে সরব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিজেপি জিতলে বাংলাকে অনুপ্রবেশকারী মুক্ত করা হবে। এই ধরনের বক্তব্য বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে উদ্বেগের কারণ হয় এবং ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে কিছুটা অস্বস্তি তৈরি করতে পারে। আবার তিস্তা চুক্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর অবস্থান বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জন্য একটি বড় সমস্যা। মমতা দাবি করেন, তিস্তায় পানি নেই, তাই তিনি চুক্তি করতে পারবেন না। যদি তৃণমূল আবার ক্ষমতায় আসে তবে তিস্তা চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত থাকতে পারে। অন্যদিকে বিজেপি যদি ক্ষমতায় আসে এবং তারা যদি বাংলাদেশের নতুন বিএনপি সরকারের সাথে সুসম্পর্ক স্থাপনের স্বার্থে কেন্দ্রকে সহযোগিতা করে, তবে তিস্তা নিয়ে জট খুলতে পারে। 2026 সালের ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা পানি চুক্তি। এই চুক্তি নবায়ন কিংবা নতুন করে চুক্তি করতে হলে পশ্চিমবঙ্গের মসনদে যিনি বসবেন তার মতামত ও সমর্থন লাগবে। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানি কমে যাওয়ার আশঙ্কায় এই চুক্তির শর্তাবলী নিয়ে অসন্তোষ জানিয়েছেন। আরেকটি বিষয় হলো, বাংলাদেশ ভারত থেকে বিশেষ করে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ডিজেল এবং সার আমদানি করে। ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন, যা আসামের নুমালীগড় থেকে বাংলাদেশে গেছে, তার সুষ্ঠু পরিচালনা এবং আন্তঃসীমান্ত বাণিজ্যের প্রবাহ বজায় রাখা পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশের উপর অনেকাংশই নির্ভর করে। দর্শক, পশ্চিমবঙ্গের 2026 সালের নির্বাচন কেবল একটি সাধারণ রাজ্য নির্বাচন নয়, এটি ভারতীয় রাজনীতির মেরুকরণ এবং ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনার একটি মুহূর্ত। বাংলাদেশের মানুষদের জন্য এই নির্বাচনের বার্তা পরিষ্কার। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল ঘটলে ঢাকার সাথে দিল্লির তর্ক কষাকষির ভাষা বদলে যাবে। যদি তৃণমূল জয়ী হয় তবে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে স্ট্যাটাস কো বা বর্তমান পরিস্থিতি বজায় থাকবে। বিজেপি জয়ী হলে ভারত বাংলাদেশ সম্পর্ক এক নতুন মেরুকরণ দেখা দিতে পারে। কেন্দ্রীয় রাজ্য সরকার একই দলে হওয়ায় বড় কোনো কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে ঠিকই। বিজেপির জয় হয়তো তিস্তা পানি বন্টন সহজ করতে পারে, কিন্তু এনআরসি ও সিএ এর সুর সীমান্ত জুড়ে এক ধরনের উত্তাপ তৈরি করবে। আর তৃণমূলের জয় মানেই হচ্ছে তিস্তা নিয়ে স্থিতি অবস্থা এবং সাংস্কৃতিক সম্পর্কের ধারাবাহিকতা। কার ভাগ্যে এবার লেখা আছে পশ্চিমবঙ্গের মসনদ, তার জন্য অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। চূড়ান্ত সিদ্ধান্তটি এখন পশ্চিম বাংলার 6 কোটি 82 লাখ ভোটারের হাতে।